রাজপথ দখলে, রাতের রাজপথ দখলে পথে নেমেছেন রাজ্যের একেবারে সাধারণ মানুষ, মূলত মহিলারা, এবং তাদের সঙ্গ দিয়েছেন, যথোচিতভাবে সঙ্গ দিয়েছেন বাড়ির বা পরিবারের পুরুষরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজছেন বিরোধীদের চক্রান্ত। আরজিকর মেডিকেল কলেজে সে রাত্রে তাণ্ডব চালিয়ে, হামলা চালিয়ে কার্যত প্রমাণ লোপাটের নিকেশের চেষ্টা করেছে যারা, তারা আর যাই হোক না আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত, না সাধারণ মানুষ। সবাই জেনে গিয়েছে, সবাই বুঝে গিয়েছে, একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া। তিনি হয় জেনে বুঝেই মিথ্যা বলছেন। সরকারি সম্পত্তি শুধু নয়, একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চূড়ান্ত জীবন সংকটের মধ্যে ফেলে দিয়ে এমন ভয়ঙ্কর বর্বরচিত হামলা চালাতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী ভাবতে পারছেন এবং বলতে পারছেন, কিছু না জেনে, কোনো তদন্তের রিপোর্ট হাতে না পেয়ে বলতে পারছেন ঠিক যে কায়দায় গত 13 বছর এ রাজ্যে সংগঠিত যে কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশ তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গে, এমনকি প্রাথমিক রিপোর্টটুকু দেওয়ার আগে পর্যন্ত সংবাদ মাধ্যমকে কোনো কিছু জানানোর আগেই মুখ্যমন্ত্রী চূড়ান্ত রায়টা বলে দিয়ে থাকতে পেরেছেন। শতরূপ, আমার প্রশ্ন, রাম বামের ঘাড়ে দোষটা ঠেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের গায়ে দোষটা দিচ্ছেন। সত্যি আপনারা দোষ নেওয়ার জন্য, মানে দোষ নেওয়ার মতোও তো একটা দক্ষতা থাকা দরকার এই ব্যাপারে। এরকম ভাঙচুর করেছেন এর আগে হাসপাতালে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছেন তখন কলকাতা পুলিশ থেকে প্রত্যেক দিন ওদের পেজে একটা পাত্র চাইয়ের বিজ্ঞাপন বেরোচ্ছে না, যে আমাদের এই পাত্রটাকে চাই, ওই পাত্রটাকে চাই বলে মুখ গোল গোল করে। ওই পাত্র চাইয়ের বিজ্ঞাপন দেখে কয়েকজনকে যে কলকাতা পুলিশই ধরেছে, আমি দুজনের পরিচয় বলছি। ওই সৌমিক দাস, ওই দেখবেন যে ভিডিওটার কথা শঙ্কুদেব পণ্ডা বললো, যে এই চল সেমিনার রুমে চল বলে ভাঙচুর করছে, কালো রঙের টি শার্ট পরে, সিথিতে বাড়ি, সে পেশায় হচ্ছে জিম ইনস্ট্রাক্টর, সে তৃণমূলের দমদমের কাউন্সিলর রাজু শর্মা ছায়াসঙ্গী। সে আবার গতকাল নিজে ধরা পড়ার আগে মিডিয়াকে সে আবার ইন্টারভিউ দিচ্ছে, দেখলাম একটা চ্যানেলকে, যে আমার সাথে পুলিশ যোগাযোগ করেছিল, আমাকে ডাকলো, তো আমি বললাম যে আমার আজকে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। তখন বললো তাহলে ছেড়ে দাও, আজকে আসতে হবে না, কালকে তাহলে এসো। তারপর সে ধরা পড়লো। 2 নম্বর পরিচয় দিচ্ছি শুভদীপ কুণ্ডু, ধরা পড়া। 2 নম্বরে যে শুভদীপ কুণ্ডু, তার বাবার নাম হচ্ছে আশুতোষ কুণ্ডু, বাড়ি মুরারি পুকুরে, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের ওখানকার কর্মী। সুতরাং আমি এরকমভাবে বলে যেতে পারি, আমার কাছে সবার তালিকা নেই, কিন্তু যে কয়েকজন আইডেন্টিফাইড হয়েছে, এটা কেউ না রাম না বাম, সব কটা হচ্ছে মমতার পোষা ভাম, সব কটা। এবং জানবেন, সেই 14ই আগস্ট রাত্রিবেলা পশ্চিমবাংলার তো কয়েকশো জায়গায় মহিলারা মূলত এবং তার সঙ্গে আরও বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, আর কোথাও কোনো অশান্তি হলো না। আরজিকরে হলো, তার কারণটা হচ্ছে আর কোনো জায়গায় কোনো ক্রাইম সিন নয়, আরজিকরটা ক্রাইম সিন। যে কথাটা ওই শঙ্কুদাও বলল, যে ওই জায়গাতেই প্রমাণ নষ্ট করা দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রোববারের মধ্যে আমার চাই, পুলিশকে সময় দিয়েছিলেন, বেসিক্যালি রোববারের মধ্যে পুলিশকে প্রমাণ লোপাট করার সময় দিয়েছিলেন, তারপরে আমি সিবিআইকে দিয়ে দেবো। যখন তার আগেই কোর্ট ওটা সিবিআইকে দিয়ে দিল, পুলিশ প্রমাণ লোপাট করার সুযোগ পেল না, তখন সরাসরি নিজের বাহিনী পাঠিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করলেন। এবং আমি বলছি, ওই এই যে কথাটা আসছে এখানে, যে উল্টো দিকে যেখানে বেসিন হয়তো হাত ধুয়ে থাকবে, যেখানে ফরেন্সিক এভিডেন্স থাকবে, সেইখানটা গিয়ে ভাঙচুর করছে, এইটা তো কোনো পাড়ার তৃণমূল নেতার তো এই পরিকল্পনা থাকতে পারে না। যারা 3rd ফ্লোর আর 3 তলার তফাৎ বোঝে না, 3rd ফ্লোর ভাঙতে গিয়ে 3 তলা ভেঙে দিয়ে চলে আসে, তারা তো আর কোন জায়গায় গিয়ে ফরেন্সিক ট্রেস নষ্ট করতে হবে তার তো সেই ট্রেনিং থাকতে পারে না। অর্থাৎ এই গোটা পরিকল্পনাটার পেছনে পাকা মাথার, এমনকি পুলিশের একটা অংশ থাকাও আশ্চর্য নয়, যারা কিনা এই পুরো পরিকল্পনা সাজিয়েছিল যে কোথায় মব ঢুকে কোন কোন কাজ করতে হবে প্রমাণকে লোপাট করার জন্য। এখানে গুজব, থামাচ্ছি সদর, তার কারণ, এটা থামানোর কারণ আছে। তার কারণটা হচ্ছে যে আপনি পুলিশের মাথার কথা বলছেন, মানে ষড়যন্ত্রের কথা বলছেন, আমি সেরকম কেউ আছে কিনা জানি না, কিন্তু পুলিশের সহানুভূতি যে পুরোদস্তুর ছিল, আবার এখন বললেই বলবেন অনির্বাণ যে ফেক নিউজ ছড়াচ্ছেন। আমি ছড়াচ্ছি না, পুলিশ মন্ত্রী বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন খুব সহানুভূতির সঙ্গে সেদিনকে হামলাবাজদের ডিল করেছে। একবার শুনুন, একবার শোনাই কি বলেছেন পুলিশ মন্ত্রী, একবার শোনাই শতরূপ, আমি আপনার কাছে আসছি। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গতকাল। ডিসির মাথা ফাটিয়ে দিয়েছেন, 1 ঘন্টা তিনি মিসিং ছিলেন, তাকে খুঁজে পাওয়া যায়নি। আপনারা ইনসিস্ট করছেন কি গুলি চালানোর জন্য পুলিশ গুলি চালাবে না? এটা জ্যোতিবাবুর পুলিশ নয়, বা বুদ্ধবাবুর পুলিশ নয়, বা বিজেপির পুলিশ নয়। মানবিক ভাবে যতদূর সম্ভব তারা লড়বে। শুধু একটা জিনিস রিকোয়েস্ট করব, প্ররোচিত করবেন না। আন্দোলন করলে আন্দোলনের শুরুও আছে, আন্দোলনের শেষও আছে। আন্দোলনের শুরু শেষটা জানা দরকার।
এটা বিধানসভা ভাঙবার সময়ের ক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ, মাথায় এটা রাখা আপনি প্রয়োজন ঠিকই ছিল, বলেছেন। শুরু এবং শেষ কথা করতে। কিন্তু এনিওয়েজ আমি বিধানসভা কথাতে যাচ্ছি না, কিন্তু আমি বলছি ডিসির মাথা ফাটালো হলো। আমি কয়টা কথা বলছি, উনি মহিলা ঠিকই পুলিশ বলেছেন। কর্মী রক্তাক্ত হুইল চেয়ারে যাচ্ছেন, হ্যাঁ, সেটা ইতিমধ্যে ভাইরাল। একদম। কিন্তু এরপরে ওই হামলাবাজদের খুব সহানুভূতির সঙ্গে ডিল করা দেখবে না কেন? শুনুন, এটা তো ঠিক, তো এটা জ্যোতি বসুর পুলিশ নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ নয়, সেই জন্যই তো গাইনোকোলজি ওয়ার্ডে গিয়ে পেশেন্টের কম্বল নিয়ে লুকিয়ে পড়েছিল। যদি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ হতো তাহলে কি তৃণমূলের মস্তানগুলোকে দেখে গাইনি ওয়ার্ডে ঢুকে যেত নাকি? কথাটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সে তার পরিচয় কি আপনি কিভাবে চিনবেন? আপনি বাকি সব ছেড়ে দিন, কিভাবে চিনবেন সেদিনকার গুন্ডারা সত্যি ডিওয়াইএফআইয়ের কর্মী ছিল নাকি তৃণমূলের কর্মী ছিল? যদি ডিওয়াইএফআইয়ের কর্মী হতো তাহলে মইদুল ইসলাম মিদ্দার মতো পুলিশ পিটিয়ে মেরে ফেলতো, সুদীপ্ত গুপ্তের মতো পুলিশ পিটিয়ে মেরে ফেলতো। তৃণমূলের কর্মী বলে টালিগঞ্জ থানায় যেরকম টেবিলের তলায় লুকিয়েছিল, এখানে গাইনি ওয়ার্ডে পেশেন্টের কম্বলের তলায় লুকিয়েছে। আমি সে কথাটা বলছিলাম, এই যে পুলিশকে নিয়ে কথাটা উঠছে না, এই যে কোনো ইনভলভ আছে কি না আছে, আমি এখানে পরিষ্কার বলছি, এই যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার, সুপ্রিম কোর্টের নিয়ম আছে, অনির্বাণ একজন আইনজীবী আমার থেকে ভালো, ওর জানার কথা এটা, যে কোনো জায়গায় কোনো রেপ খালি বলে নয়, শ্লীলতাহানিরও যদি কোনো ভিকটিম হয় তার নাম তার পরিচয় প্রকাশ্যে আনা যাবে না। বিনীত গোয়েল লোকটা 8 তারিখ ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে এই মেয়েটির নাম ঘোষণা করলো ওই ঘটনায় পৌঁছে। আরজি করের সামনে, আপনাদের কাছেও সেই ফুটেজ রয়েছে, সবাই টেলিকাস্ট করেছে। বিনীত গোয়েল পুলিশ কমিশনার, কে এই বিনীত গোয়েল? এই যে মমতা 9 বার বলেছে প্রিন্সিপাল, এই যে মমতা ব্যানার্জির এই বাতেলাগুলো শুনছি কদিন ধরে, ফাঁসি দিয়ে দেবো, কামদুনিতে ফাঁসি দেওয়ার দায়িত্ব কার ছিল? স্কটল্যান্ড ইয়ার্ডের ছিল? হ্যাঁ, ইউনাইটেড নেশনসের দায়িত্ব ছিল, রাষ্ট্রসংঘের দায়িত্ব ছিল কামদুনিতে ফাঁসি দেওয়ার। কামদুনিতে অপরাধী যে ছাড়া পেয়ে গেল, অ্যাকুইটেড হলো, কাদের জন্য? কামদুনির যে সিআইডি যে ট্রায়াল দিয়েছিল, সিআইডির ইন্সপেক্টর জেনারেল কে ছিল কামদুনির কেসে? এই বিনীত গোয়েল। এই বিনীত গোয়েল লোকটার জন্য কামদুনির ধর্ষক কোর্ট থেকে মুক্ত হয়েছে। এই বিনীত গোয়েল এখন দায়িত্ব পেয়েছে আরজি করের ধর্ষকদেরকে আড়াল করার। আমি ধর্ষকদের কথাটা কনসিয়াসলি বললাম, কেন বললাম আমি এর পরে আসছি। আপনি কটা উদাহরণ দেখাতে পারবেন অনির্বাণ, কোথাও কোনো ঘটনা ঘটলে, এমনকি রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা ঘটলেও সেখানে পুলিশ কমিশনার পৌঁছে যায়? এক্ষেত্রে কেন পৌঁছে গেছিল? যে ঘটনাটার কথা বাড়িতে ফোন করে বলা হচ্ছে মেয়েটির বাড়িতে আপনার মেয়ে সুইসাইড করেছে, সেখানে পুলিশ কমিশনার সাক্ষাৎ পৌঁছে গেল, পৌঁছে গিয়ে মেয়েটার পরিচয় ঘোষণা করলো। মিডিয়ার সামনে এমনি এমনি হয়, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? এর কারণ বোঝা যায় না। এবং আমি সেটাই বলছি, এই যে এখন গুজব ছড়ানো, ফেক নিউজ ছড়ানো নিয়ে এত কথা হচ্ছে, আর এই ঘটনায় তো প্রথম ফেক নিউজ ছড়িয়েছিলেন আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার, যে মেয়েটির বাবাকে ফোন করে বলেছিলেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তার বিরুদ্ধে ফেক নিউজ ছড়িয়েছিল যে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছিলেন, তার আগের দিন মারা গেছিলেন, ওনার মৃতদেহ বিকেল 4টের সময় আপনারা জানেন এনআরএসে হ্যান্ডওভার করা হচ্ছিল, উনি দেহদান করে গেছিলেন। সেই যে মিছিল ছিল, কয়েক হাজার মানুষের মিছিল, সেখানে খবর এসে পৌঁছলো এরকম একটা ঘটনা ঘটে গেছে, আরজি করে একটি মেয়েকে এরকম অবস্থায় পাওয়া গেছে, তার মৃতদেহ পড়ে আছে। পুলিশ নানা রকম ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বডিটাকে নিয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে ততক্ষণে আপনারা জানেন মেয়েটির বাবা মা ওখানে বসে আছে, তাদেরকে টালা থানায় বসিয়ে রেখে বডি নিয়ে পুলিশ বেরিয়ে গেছে সোদপুরে। খবর পেয়ে ওই মিছিল থেকে হাজার হাজার লোক ওখানে পৌঁছে গিয়ে সেই গাড়ি আটকে দাঁড়ায়। তারপরে এই ঘটনা আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। নাহলে ওদের ছকটা ছিল যেরকম এই মধ্যমগ্রামের ক্ষেত্রে করেছিল, বাবা মাকে বসিয়ে রেখে বডি নিয়ে গিয়ে সোদপুরে তৃণমূলের নেতারা ততক্ষণে মেয়েটার বাড়িতে গিয়ে বসে আছে, বডি পুড়িয়ে দেবে ওরা। আনিস খান চিন্তাই হয়েছিল। আনিস খানের ক্ষেত্রে কি হয়েছিল? ছেলেটা ধর্মীয় মুসলমান বলে বডি কবর দেওয়া হয়েছিল, 7 দিন পরে কোর্টের অর্ডারে কবর থেকে বার করে এনে বডিকে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হলো, দেখা গেল প্রথমবারের পোস্টমর্টম রিপোর্টটা জাল। এক্ষেত্রে মেয়েটি হিন্দু পরিবারের মেয়ে, এর যদি বডি পুড়িয়ে দেওয়া হয়, জাল পোস্টমর্টম হলেও সেটা আপনারা জানার উপায় নেই যে পোস্টমর্টমটা জাল, তার বডিটাকে আর এনে আর দ্বিতীয়বার পোস্টমর্টম করা যাবে না, যেরকম আনিস খানের ক্ষেত্রে করা হয়েছিল। তাই তো পরিষ্কার ছিল এখানে পরিকল্পনাটা। তার মা কাঁদতে কাঁদতে মিডিয়ার সামনে গতকালও বলেছেন, হাউ হাউ করে পুলিশের কাছে অনুরোধ করছি মেয়েটাকে একবার দেখতে দিন, একবার দেখতে দিচ্ছেন না। এগুলো এমনি এমনি হয়? আমি পরিষ্কার বলছি অনির্বাণ, আমার কথাটাকে আমি এটা বলেই শেষ করছি। দেখো ভাই, কোনো সাধারণ ধর্ষককে বাঁচানোর জন্য এত তোড়জোড়, এত আয়োজন হতে পারে না। বোঝাই যাচ্ছে পেছনে যারা জড়িত আছে তারা পরিষ্কার রাজবাড়ির ধর্ষক। আমি কথাটা এইভাবে বলছি। না হলে সন্দীপ ঘোষ বলে একটা লোক, সে এতটা ঘৃণিত, একটা সামাজিক চাপে নিজে পদত্যাগ করছে, 4 ঘন্টার মধ্যে তাকে আবার পুনর্বাসন দিয়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা। আজকে এই ঘটনা নতুন করে সামনে আসছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হয়ে যাওয়ার পরে গত 2.5-3 বছরে আরজি করে 3টে স্পেসিফিক ঘটনা সামনে আসছে, যেখানে 3 জন ওখানে ডাক্তারি ছাত্র, তারা এরকম মানে বহু প্রশ্ন তুলে দিয়ে মারা গেছিল। বলা হয়েছিল আত্মহত্যা বলে সেই মৃত্যুগুলোকে চালানো হয়েছিল। ওইগুলোও কি আত্মহত্যা ছিল নাকি তারাও কিছু জেনে ফেলেছিল বলে তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছিল? আজকে এই প্রশ্ন সামনে চলে আসছে। এবং এই গোটা ঘটনা তুই ভাবতে পারো, কালকে ডার্বিতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ হওয়ার কথা ছিল। তারা দুটো দলের সমর্থকরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা গ্যালারিতে টিফো ধরে থাকবেন, উই ওয়ান্ট জাস্টিস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি নাকি জাস্টিসের পক্ষে, উনি নাকি নিহতের পরিবারের সঙ্গে রয়েছেন। যদিও দেখলাম কালকে মুখ ফুসকে স্লোগান দিচ্ছেন নির্যাতিতার ফাঁসি চাই। যাই হোক, কিন্তু তারপরে
উনি নাকি জাস্টিসের পক্ষে, আন্দোলনকারীদের পক্ষে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা কেউ মমতা ব্যানার্জির পদত্যাগ চাইবে বলেনি, কেউ তৃণমূলের সরকারকে উৎখাত করবে বলেনি। তারা খালি বলেছিল আমরা গ্যালারিতে টিফো ধরে থাকবো, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় চাই। এইটা শুধুমাত্র এই খবরটা হয়েছে বলে ভাবতে পারো কলকাতা পুলিশ কালকে ডার্বি বাতিল করে দিল। মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচে আমরা জানতাম হয় মোহনবাগান হারবে অথবা ইস্ট বেঙ্গল হারবে। এই প্রথম দেখলাম মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলই জিতলো, আর স্বৈরাচারী মমতা হারলো। স্বৈরাচারী মমতা, ধর্ষকদের সাপোর্টার এই মমতার গভর্নমেন্ট হারলো। আমি জন্টু পলাইকের কাছে যাবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তির কথা বলছিলেন, তিনি নিজে পরবর্তী সময় শুধরে নেন, বলেন যে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, কিন্তু বা ভুল করে বলে ফেলেছি। কিন্তু বলে ফেলেছিলেনটা কি, কোন পরিস্থিতিতে, কোন আবহে? কালকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাঁটলেন, নিজের সরকারের বিরুদ্ধে সবাই প্রশ্ন তুলছেন, নিজের পুলিশ মন্ত্রী হিসেবে নিজের পুলিশের বিরুদ্ধে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিজের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে। আমরা জানি না, এখনো পর্যন্ত এর উত্তর নেই মমতা ঠিক কার বিরুদ্ধে কালকে হেঁটেছেন। তার কারণ রবিবারের মধ্যে ঘটনার বিচার, তদন্ত, বিচার সবটা সম্পূর্ণ করে ফাঁসি দেওয়া যে সম্ভব নয়, এই অস্বাভাবিক দ্রুততায় আজ পর্যন্ত ভারতের কোনো প্রদেশে কোনো আইনের আওতাতে কোনো ধর্ষকের শাস্তি হয়নি, সেটা আমরা সবাই জানি। না ওই এক ভাইপো যে বললো, আমি তো 5 সেকেন্ডও নিচ্ছি না, ওই যে ভাইপো যে বললো না যে এনকাউন্টার করে দেবো, এনকাউন্টার করতে চাইছিল শাস্তি দেওয়ার জন্য না মুখ বন্ধ করে দেওয়ার জন্য, এখন তো ওই প্রশ্নও আসছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নির্যাতিতার ফাঁসি চাই এবং তারপরে অবশ্যই সামলে নেওয়া, এটা আপনাদের শোনাচ্ছি। এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, আমি উদ্র করছি। নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক। শুনছিলাম মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতার ফাঁসি হোক, আশপাশ থেকে সবাই বলছে নির্যাতিতার ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী ভুল শুধরালেন, সবাই থেমে গেল, তারপর বলেন ধর্ষিতার ফাঁসি হোক, আবার সবাই বলে ধর্ষিতার ফাঁসি হোক। অনির্বাণ, এটাও কি রামবামের যুক্তি? কোনটা? এই যে কোর্টের অবজারভেশনের কথা, হাইকোর্টের অবজারভেশন আমি আগের দিনও বলেছি, বা ডাইরেক্টিভ নিয়ে আগের দিনও বলেছি যে কোর্ট তার মতো করে মনে করেছেন, অর্ডার দিয়েছেন যে কলকাতা পুলিশ থেকে সিবিআইতে ট্রান্সফার হবে, ওই অবধি আমি মেনে নিতে রাজি আছি যে হ্যাঁ 4 দিনে কলকাতা পুলিশ সত্যি বিশেষ কোনো প্রোগ্রেস করতে পারেনি। এটা কোর্টের যদি মনে হয়ে থাকে, দে আর ওয়েল উইদিন দেয়ার রাইটস টু ট্রান্সফার ইট টু সিবিআই। কিন্তু সেটা করার সঙ্গে সঙ্গে কোর্ট বলছেন সিবিআই তাকে প্রাথমিক রিপোর্ট দেবে 3 সপ্তাহ পর। কেন? কলকাতা পুলিশ যখন 4 দিন পেয়ে কিছুই করতে পারেনি, সিবিআই সেটা 21 দিন কেন পাবে? তারা তো আরও বেটার, তারা তো অনেক ভালো করার কথা, অন্তত প্রাথমিক রিপোর্টটুকু। আমি ইনভেস্টিগেশন কমপ্লিট করার যে 7 দিনের দাবি তাতেও যাচ্ছি না, প্রাথমিক রিপোর্টটুকু তো 5 দিনে দেওয়া যেত, 7 দিনে দেওয়া যেত, তার জন্য 21 দিন কেন লাগবে? এইখানেই কোথাও একটা প্রশ্ন উঠে যায়, যেহেতু এই কলকাতা হাইকোর্টেই আমরা কারো পায়ের কাছে বসে থাকা কাউকে পরবর্তীকালে জাজ থেকে বিজেপির নেতা হতে দেখেছি, এই গোটা নেক্সাসটাকে যদি আমি নেক্সাস শব্দটা ব্যবহার করতে চাই, সেটার কথাটা মাথায় রেখেই কোথাও এই প্রশ্ন ওঠে। আপনাদের কথা অনুযায়ী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে ঘিরে কোনো নেক্সাস নেই বলছে। দেখুন, সেই পলিটিক্যাল অভিযোগ তো এমনিতেই রয়েছে, সেই অভিযোগ তো রয়েছে। আমি আবার আপনাকে বলছি, পলিটিক্যাল অভিযোগ পলিটিক্যাল পার্টির একে অপরের বিরুদ্ধে করে থাকে, এতে নতুনত্বও কিছু নেই, অন্যায়ও কিছু নেই। কিন্তু সেই আমি নতুনত্ব অন্যায়ের কথা বলছি না, আমি অভিনবত্বের কথা বলছি। নতুনত্ব নেই, অন্যায় নেই, কিন্তু অভিনবত্ব আছে কি? আজন্ম কাল ধরে অমুক পার্টি অমুক পার্টি। আমাকে একবার একটু বলবেন অনির্বাণ, এরকম একটা মেডিকেল কলেজের প্রিন্সিপালের নিজের ইচ্ছে ছেড়ে দেওয়া চাকরি তাকে 4 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিয়ে তাকে একই পদমর্যাদায় অন্য মেডিকেল কলেজে কোন রাজ্যে পাঠানো হয়েছে? আপনি প্রত্যেকদিন ভারত ভ্রমণে বেরোন, আপনারা বেরোন, আমি বলি আপনাদেরকে যে ভারত ভ্রমণে বেরোবেন না, পশ্চিমবঙ্গে থাকুন। আমি আজকে আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমি ওপেন করছি, আপনি ভারতের একটি রাজ্যের একটি ইনস্ট্যান্স আমাকে দিন, একটা ইনস্ট্যান্স দিন। আমি হসপিটালটা এক্ষুনি বলতে না পারলো, সিবিআই এর যার বিরুদ্ধে এফআইআর সিবিআই ডাইরেক্টর করে, তাকেই ডাইরেক্টর করে নিয়োগ করার উদাহরণ কিন্তু আমাদের এখানে আছে। প্রশ্নটা সেটা নয়, সেটা হচ্ছে সন্দীপ ঘোষকে অন্য জায়গায় প্রিন্সিপাল করে রিইনস্টেট করার পরেও যদি ইনভেস্টিগেশনের খাতিরে তাকে ডাকার ব্যাপার থেকে থাকতো, সেটা কিন্তু তার কোনো শিল্ড নেই, যে শিল্ডটা ধরুন রাজ্যপালের রয়েছে। শিল্ড আছে অনির্বাণ, শিল্ড আছে, তার কারণ ওই লোকটা তখনও পর্যন্ত সমপদমর্যাদায় থেকে যাওয়া, সমপদমর্যাদা না নেন, আমি বলছি অনির্বাণ, সমপদমর্যাদায় থেকে যাওয়া। শতরূপ, আমি কেন বলছি অনির্বাণকে কেন আটকালাম আপনি বলবেন শতরূপ, আমি শোনাচ্ছি। কিছুক্ষণ আগে আজকে সিবিআই এর দপ্তর থেকে বেরিয়ে অভয়ের বাবা কি বলেছেন। আসলে এই বদলিটা, এই সমপদমর্যাদায় বদলিটা কেন জরুরি ছিল? আসলে এটা আরজি কর মেডিকেল কলেজে যারা রয়ে গেলেন তখন সন্দীপ চলে যাওয়ার পর, তাদের কাছে একটা বার্তা ছিল। সন্দীপ যা বলছে মেনে চলো, আজকে সমপদমর্যাদায় সিএনএমসিতে সরিয়েছি, কালকে আবার ফিরিয়ে আনতে পারি, হাওয়া একটু ভালো হোক, পরিবেশ একটু শান্ত হোক, সন্দীপ কিন্তু ফিরবে, মাথায় রেখো। অতএব সন্দীপের কথা অনুযায়ী ওই ঘরটা ভাঙচুর, ওই ঘরের ভাঙচুরটা নিয়ে আজকে অভয়ের বাবা বলছেন, আমরা বলছি না, কি বলছেন শুনুন আপনারা। আমার মেয়েকে যে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এর কোনো মানে
একটু সন্দেহ প্রকাশ করছি আমরা এই ব্যাপারটা। অন্য ঘরে হতে পারে। হতে পারে, আচ্ছা, তার জন্যই হয়তো প্রমাণ লোপাটের না, ওকে চেষ্টা করা। বলে- যেখানে শতরূপ যে ঘরটার কথা সঙ্গে আসবো, যে ঘরটা খুব সংক্ষেপে শতরূপ, যে ঘরটার কথা উনি বলছেন বা ইঙ্গিত করছেন, হয়তো মুখ সরাসরি বলছেন না, যে ঘরটা ভাঙচুর নিয়ে এত প্রশ্ন, সেই ঘরটার কাছে যখন কলকাতা পুলিশ তদন্ত করছিল বারবার পুলিশ কুকুর যাওয়ার চেষ্টা করছিল। দেখো, হ্যাঁ এক্স্যাক্টলি, ও অনির্বাণ একটু আগে যে একটা খবরের কাগজের কথা মানে কোট করতে গিয়ে নামটা নিল না, সেই খবরের কাগজে কদিন আগে প্রথম পাতার পরশুদিন খুব সম্ভবত খবর ছিল যে পুলিশের যে স্নাইপার ডগ, পুলিশের কুকুর ওই জায়গাটাকে যেখান থেকে বডিটা পাওয়া গেছিল সেখানটায় গিয়ে সবার আগে ছুটে গেছে সেই ঘরটার দিকে, যে ঘরটাকে তারপর ওরা তখন ওদের মনে হলো যে এখানে গোটা পশ্চিমবাংলার এতগুলো মেডিকেল কলেজ আছে। দেখা হতে গিয়ে আমি গতকাল দেখছিলাম ডক্টর মানুষ গুমটা একটা জায়গায় বলছিলেন যে কোন মেডিকেল কলেজের প্রতিটা ডিপার্টমেন্টে ডাক্তারদের বিশ্রাম নেওয়ার আলাদা ঘর রয়েছে। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যেখানে এই ক্রাইমটা ঘটেছে সেইখানকার ঠিক পাশে সেই ডিপার্টমেন্টে এখন একটা ঘর বানাতে হবে। আমি একটা কথা বলি, অনির্বাণ এখানে যে কথাটা বলছে আমার মনে হয় ওইটুখানি উকিল হিসেবে ঠিক আছে ওর কথাগুলো বলছে, কিন্তু আমি যতদূর বুঝি বা আমরা যতদূর জানি কোর্ট যে দায়িত্বটা সিবিআইকে হ্যান্ড ওভার করেছে এই কারণে নয় যে 4 দিন মানে প্রচুর সময়, 4 দিনে পুলিশ কিছু করতে পারেনি মানে আর করতে পারবে না, অতএব সিবিআইকে দিয়ে দিয়েছে। আমরাও জানি একটা তদন্ত শেষ করার জন্য 4 দিন প্রচুর সময় নয়। মুশকিলটা হচ্ছে যে যারা তদন্তটা করছে তাদের উদ্দেশ্য, যাদের হাতে তদন্তটা রয়েছে তাদের উদ্দেশ্যটা যখন কোর্টের মনে হয় যে এদের উদ্দেশ্যটা হচ্ছে অপরাধকে বা অপরাধীদেরকে আড়াল করা, তখন তাদের হাত থেকে তদন্তটাকে সরিয়ে নেওয়া হয়। তদন্ত হ্যান্ডওভার করার 4 ঘন্টা হ্যাঁ, পরও ঘন্টা হ্যাঁ, হ্যাঁ। হয়েছে। এবং এটা কেন হয়েছে আমি কথাটা বলছি এই কারণে যে দেখো এখানে এই প্রশ্নটা তো সবার আগে এসেছে যে সন্দীপ ঘোষ যে লোকটার হাত আমলে এই ঘটনাটা ঘটেছে, যার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, এমনকি এই ঘটনা ঘটার পরেও যে প্রথম এই স্টেটমেন্ট দিল যে মেয়েটার এটা দায়িত্ব জ্ঞানহীনতা হয়েছে রাত্রিবেলা সেমিনার রুমে যাওয়াটা, তাকে আপনি 4 ঘন্টার মধ্যে রিইনস্টেট করলেন। কথাটা অনির্বাণের ঠিক, তার মানে কি তাকে তদন্তে ডাকা যাবে না? তার মানে তাকে গ্রেপ্তার করা যাবে না? সবই করা যাবে, কিন্তু তার মানে রাষ্ট্র যে এই লোকটার পেছনে রয়েছে সেই রাষ্ট্রের নিরপেক্ষতাকে আমি কিভাবে ভরসা করব? এক্ষেত্রে আমি এই প্রশ্নটা, তোমাদের মনে থাকবে যখন বকটুয়ের ঘটনাকে হ্যান্ডওভার করেছিল সিবিআইকে, কোর্ট পরিষ্কার ভার্ডিক্টটা লিখে দিয়েছিল যে অনুব্রত মণ্ডল শাসক দলের নেতা ঘটনাটা ঘটার পরে প্রেস কনফারেন্স করে বলছে টিভি ব্লাস্ট থেকে আগুন লেগেছে, দেয়ার বাই ট্রাইং টু লিড দ্য ইনভেস্টিগেশন টু আ পার্টিকুলার ডিরেকশন। অতএব যে ইনভেস্টিগেশনটাকে একটা দিকে চালিত করার চেষ্টা করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, এমতাবস্থায় সেই দল পরিচালিত পুলিশের হাতে আমরা এটাকে রাখবো না। এখানে প্রশ্নটা এখানে 4 দিন বা 20 দিনের প্রশ্ন না। কামদুনির ক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 15 দিনের মধ্যে পুলিশকে চার্জশিট জমা দিতে হবে, তদন্ত শেষ করতে হবে। প্রচুর হাততালি দিয়েছিল তৃণমূলের লোকেরা, তো 15 দিন পরে তদন্ত শেষ হলো, কি পরিণতিটা হলো? সেই কামদুনির ধর্ষক এখন বাড়িতে বসে পায়ের ওপর পা তুলে টিভিতে আরজি করে ধর্ষণ দেখছে। এইটা তো বাস্তবতা, আমাদের বলতে খারাপ লাগে কিন্তু এগুলোই তো ঘটছে পশ্চিমবাংলায়।